গত 2-3 দিন ধরে বাংলাদেশের রাজনীতিতে যে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছিল, প্রত্যেকের মনের ভিতরে উদ্বেগ, উৎকণ্ঠা, একটা শঙ্কার ভিতর দিয়ে অতিক্রম করছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 25 জন বর্তমান এবং সাবেক সেনা কর্মকর্তাদেরকে, বিভিন্ন বাহিনীর প্রধানদের, মেজর জেনারেলদেরকে যে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছিল, তাদেরকে কি গ্রেপ্তার করা হবে? তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে? সেনাবাহিনী কি এটি মেনে নেবে? যদি সত্যি সত্যি সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে সহযোগিতা না করে, তাহলে কি রাষ্ট্র এবং সেনাবাহিনী কি পরস্পর সংঘর্ষে লিপ্ত হবে? সেনাবাহিনী কি ক্ষমতা হস্তান্তর করবে? ইউনূস সরকারকে হটিয়ে দিয়ে ওয়াকারুজ্জামান কি রাষ্ট্রের সমস্ত কর্তৃত্ব গ্রহণ করবে? সেনাবাহিনী কি আবার সেই 1-11 মতো হটকারী হয়ে যাবে? তারা কি জনগণের বিরুদ্ধে দাঁড়াবে? ইত্যাদি নানা ধরনের প্রশ্ন বাংলাদেশের মানুষের, কোমলমতি মানুষের হৃদয়ের ভিতরে ঘুরপাক খাচ্ছিল, আর তাদের চোখের সামনে একটা সরষে ফুল দেখার মতো অবস্থা তৈরি হয়েছিল। আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখানে পরিষ্কার করে বলেছিলাম সেনাবাহিনীর জুনিয়র এবং সিনিয়র অফিসারেরা, সৈনিকেরা, তারা এই বিচার প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য, রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য তারা সেনাপ্রধানকে তাগাদা দেয় এবং তারা সেনাপ্রধানকে পরিষ্কার করে বলে দেয় যে আমাদের এই কাজে সহযোগিতা করতে হবে। কোনো মতো অবস্থায় যেন অপরাধীর পরিচয়, সে একমাত্র অপরাধী, সে সেনাবাহিনীর কোন পদে, কোন পজিশনে, তার রাষ্ট্রীয় খেতাব কি, তার পারিবারিক খেতাব কি, তার বংশমর্যাদা কি, তার আভিজাত্য কি, এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। সুতরাং যেই হোক, তাকে আইনের আওতায় সোপর্দ করতে হবে, তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। যখন প্রবলভাবে মিড লেভেলের অফিসারেরা এই বার্তা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পৌঁছিয়ে দেয়, তখন ওয়াকারুজ্জামান আর কোনো উপায়ন্তর না পেয়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়। অবশেষে যে জন্য আজকে আলহামদুলিল্লাহ পড়লাম, সেই আলহামদুলিল্লাহ পড়ার মূল অর্থ হচ্ছে আজকে 15 জন, আজ আমি এই ভিডিও যখন করছি, হয় আপনারা বুঝবেন যে গতকাল 15 জন রানিং দায়িত্বপ্রাপ্ত অফিসারদেরকে হেফাজতে নেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। আইএসপিআর, সেনা সদর দপ্তর তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারা পরিষ্কার করে বলে দিয়েছে সেনাবাহিনী সমস্ত অন্যায়ের বিপক্ষে, যেই হোক আইনের কাছে আমরা তাকে সোপর্দ করব। আমরা বাংলাদেশ সংবিধানের যাবতীয় আইন এবং কানুন মেনে আমরা সেখানে সহযোগিতা আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। কারো পদবীর দিকে না তাকিয়ে আমরা ইতিমধ্যেই 15 জনকে গ্রেপ্তার করেছি, আইএসপিআর জানিয়েছে। বাকি যারা, তারা তো রিটায়ারমেন্টে চলে গেছে, সুতরাং তাদের ব্যাপারে একটু প্রসেস ফলো করতে হবে, এটি তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। এখানে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে ওয়াকারুজ্জামান সম্পর্কে আমাদের একটা অবজারভেশন হলো, তিনি কিন্তু 5 তারিখে বিকেল বেলায় সমস্ত রাজনৈতিক দলের নেতাদের ডেকে নিয়ে তিনি যখন মিটিং করেছিলেন, তার সম্ভবত তার পরের দিন বা তার পরের দিন এরকম হবে, তিনি তার বক্তব্যে পরিষ্কার করে বলেছিলেন, একেবারে পরিষ্কার করে বলেছিলেন যে আমরা সমস্ত অপরাধীদেরকে, গণহত্যাকারীদেরকে আমরা আইনের আওতায় আনবো। বাংলাদেশের জনগণ, আপনারা আমাদের উপরে আস্থা রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন, ভরসা রাখতে পারেন, আমরা প্রত্যেকের বিচারের মুখোমুখি করব এবং বিচার করব। এটি কিন্তু তিনি পরিষ্কার করে বলেছিলেন। কিন্তু সেনাপ্রধান তার সেই বক্তব্যে পরবর্তীতে আর স্থির থাকেন নাই। তিনি সেখান থেকে সরতে অবশেষে তিনি বর্তমানে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন, তিনি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সেনাপ্রধান তিনি শেখ হাসিনার যে ভগ্নিপতি, সেটির প্রমাণ দেওয়ার জন্য মনে হচ্ছে তিনি সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার হেফাজত থেকে, তার আন্ডারের ভিতরে থেকে, তার সারেন্ডারিং এর ভিতরে থেকে 626 জন ভারতের বুকে পালিয়ে গেছে। এই কথা আমরা সেনাপ্রধানকে বারবার স্মরণ করে দিতে চাই। এটি বাংলাদেশের জনগণ এত সহজে ভুলে যাবে বলে মনে করার কোনো কারণ নেই। তারপরেও দেরিতে হলেও আপনার শুভ বুদ্ধির হয়তো উদয় হচ্ছে, আপনার মিড লেভেলের অফিসারদের বিরোধিতার কারণে, আপনি তাদের সাথে হয়তো পেরে উঠতে না পারার কারণে, তারা বাগড়া দেবার কারণে এই 15 জন দায়িত্বপ্রাপ্ত অফিসারদেরকে
হেফাজতে নিতে হয়তো বাধ্য হয়েছেন, আমরা এরকমই বলবো, হয়তো বাধ্য হয়েছেন। বাধ্য না হয়ে উপায় ছিল না, তাদেরকে গ্রেপ্তার না করে কোনো উপায় ছিল না। কারণ গ্রেপ্তারি পরোয়ানা জারি হবার পরের দিন বিএনপি থেকে বিবৃতি দিয়েছে, পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে, যেই হোক আইনের কাছে তাকে সোপর্দ করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর কাছ থেকে পরিষ্কার বার্তা পৌঁছে গেছে, তারাও বিবৃতি দিয়েছে যে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ইনকিলাব মঞ্চ এবং 24 মঞ্চ প্রত্যেকেই তারা পরিষ্কার করে বিবৃতি দিয়েছে, তারা রাজপথে নেমে এসেছে, তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। এনসিপি তারাও পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, নাহিদ ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করে বলে দিয়েছে, অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী, সে কোন পদে আছে কি এগুলো দেখার কোনো সুযোগ নাই, তাকে অবশ্যই আইনের কাছে হস্তান্তর করতে হবে। এই চাপে পড়ে তাকে সেনা সদর দপ্তর জানিয়েছে আজকে বিকেলে, অর্থাৎ 11 তারিখ শনিবার বিকেলে আইএসপিআর যে সাংবাদিক সম্মেলন করেছে সেখানে তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে 15 জনকে তারা হেফাজতে নিয়েছে। সাংবাদিকদের এক প্রশ্ন ছিল যে ডিজিএফআই তো আপনাদের সীমানার ভিতরে, তাহলে আপনারা এই যে গুম, এখানে এরকম অপরাধ সংগঠিত হলো, জঘন্যতম অপরাধ সংগঠিত হলো, এটি আপনারা ব্যবস্থা আগে থেকে নিলেন না কেন? সেখানেও আইএসপিআর একটা ব্যাখ্যা দিয়েছে যে এটা বিশাল একটা এরিয়া এবং এই এরিয়ার ভিতরে অনেক সিভিলিয়ানদের বসবাস। সেনাবাহিনী তো সবার সিভিলিয়ানদের বিষয়ে নাক গলাতে পারে না। যেমন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই ক্যান্টনমেন্টের ভিতরে সিভিলিয়ান এরিয়ায় ছিল, তার বিষয়ে তো আমরা নাক গলাই নেই। সুতরাং আমরা সেটি জানতাম না, তবে যখন জানতে পেরেছি তখন থেকেই আমরা সরকারকে বারবার বলেছি আমরা এটাকে সহযোগিতা করছি। যখন যে নোট চেয়েছে, যখন যে ডকুমেন্ট চেয়েছে, আমরা সবগুলো সরবরাহ করেছি। আইএসপিআর পরিষ্কার করে বলেছেন যে এমনকি যেদিন এই রায় হয়েছে, গত বুধবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সেদিনেও সকালবেলা আমাদের কাছে কিছু ডকুমেন্ট চাওয়া হয়েছে, আমরা সাথে সাথে সেগুলো সরবরাহ করেছি। তার মানে আমরা বুঝতে পারি যে সেনাবাহিনীর ভিতরেও একটা শুদ্ধি অভিযান পরিচালনা করার জন্য তারা মুখিয়ে আছে। তারা চাচ্ছে যে শেখ হাসিনার আমলে যে মিথ তৈরি করা হয়েছিল, শেখ হাসিনা মানুষের মুখে মুখে যে ঠোঁটে ঠোঁটে যে বাণীটি পৌঁছে দিয়েছিল যে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে গেলেও 1 থেকে 50 পর্যন্ত সিরিয়ালে যারা আছে প্রত্যেকেই আওয়ামী লীগের পরীক্ষিত নেতাকর্মী বা ছাত্রলীগের নেতাকর্মীকে এখানে বসিয়ে গেছে। সুতরাং কোনো মতো অবস্থায় বাংলাদেশ থেকে আওয়ামী লীগের আর কোনো ক্ষতি করা সম্ভব হবে না, আওয়ামী লীগকে বিতরণ করা সম্ভব হবে না। এই মিথ কিন্তু শেখ হাসিনা তৈরি করে গিয়েছিল। এই মিথ কিন্তু আইএসপিআর এর বক্তব্যের মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা এই মিথ জয় বাংলা করে দিচ্ছে, তারা কেল্লাফতে করে দিচ্ছে। কারণ তারা বুঝতে পেরেছে যে শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। এটা বাংলাদেশের সেনাবাহিনী ছিল না, মূলত ছিল এটা ভারতের সেনাবাহিনী। ভারতের কোথায় পরিচালিত হয়েছে? শেখ হাসিনা ভারত থেকে যে ডক্ট্রিন পেয়েছে সেই ডক্ট্রিন অনুযায়ী এখানে তারা সেটা অ্যাপ্লাই করেছে, আর পুতুলের মতো তারা সেটি পালন করেছে। সুতরাং মনে হচ্ছে সেনাবাহিনীর ভিতরে তাদের বোধোদয় হয়েছে, তারা কিছুটা অনুতপ্ত হয়েছে যে তাদের নিজেদের সার্বভৌমত্ব কেন তারা অন্যের হাতে তুলে দিয়েছিল। তারা এটি উপলব্ধি করতে পেরেছে এবং ওয়াকারুজ্জামানকে এটি তারা বোঝাতে চাচ্ছে যে আপনি সেনাবাহিনীর প্রধান থাকার পরেও কেন এখন পর্যন্ত আপনি শেখ হাসিনাকে যে ভারত আশ্রয় দিয়ে রেখেছে আপনি তার প্রতিবাদ করেন নাই, বা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারতের আপনি কোনো বিবৃতি দেন নাই ভারতের কাছে। আপনি কেন এই 626 জন কেন ভারতেই পালিয়ে যেতে হলো, অন্য কোনো দেশ নয় কেন? এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য নাই কেন? আপনি 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত কেন শেখ হাসিনা যে গণহত্যাকারী এই ব্যাপারে আপনার মুখ থেকে একটি কথাও কেন বের হয় নাই? ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্নে সেনাবাহিনীর ভিতরে এখন জর্জরিত। মনে হচ্ছে তারা এইখান থেকে কিছুটা ওভারকাম করতে চায়। এইখানেই কানাঘোষা শোনা যাচ্ছে যে আগামী 1 সপ্তাহের ভিতরে হয়তো এমনও পরিস্থিতির উদয় হতে পারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সমস্ত ব্যর্থতার দায়ভার মাথায় নিয়ে হয়তো তিনি নিজে থেকেই চলে যাবার একটা পরিকল্পনা তিনি করতে পারেন বা চিন্তা ভাবনা করতে পারেন। এই সম্ভাবনা কিন্তু একেবারে নাকচ করে দেয়া যায় না, সম্ভাবনা আছে, তিনি এটি বলতে পারেন। হয়তো অল্প কিছুদিনের ভিতরে এমন খবর আপনাদের কাছে আসতেই পারে। আর সর্বশেষ যে কথাটি বলে শেষ করব সেটি হচ্ছে এই বিচার প্রক্রিয়াকে, এই বিচার কার্যক্রমকে উপলক্ষ করে শেখ হাসিনা এবং তার দলবল নিজেদের পাছায় থাপুর নিয়ে ডুগডুগি বাজাচ্ছিল যে হ্যাঁ এইবার যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে, সেনাপ্রধান তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি ক্ষমতা গ্রহণ করো, আমরা ঢুকছি। যার কারণে ওই যে কি যেন নামটা, ওই যে হারপিক না কি যেন, হারপিক মজুমদার নাকি সীমান্তের ওপারে জন্ম নেয়া,
ওই সন্তানটা, নালায়েক সন্তানটা বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের ডাক দিয়েছে। শুনুন এই নালায়েকের বক্তব্য শুনুন, আর তাকে ঘৃণা করতে করতে আমরা আজকের বক্তব্যটা, আজকের এপিসোডটা এখানেই শেষ করি। আসুন শুনতে থাকি। আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে, কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে, সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। গত দুদিন ধরে দেশের প্রধান খবর হয়ে আছে আইসিটি, মানে যে কোর্টের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম, সেই কোর্টে যে মামলা দায়ের করা হয়েছে, প্রথম আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়েছে তদন্ত শেষে। বিশেষ করে যারা গুম, খুন, অপহরণ, আয়নাঘরের সাথে জড়িত ছিল তাদের কেসগুলো, সেই বিষয়গুলো নিয়েই গত দুদিন ধরে, আজকে তৃতীয় দিনে পড়লো, মাঝখানে ছুটি ছিল গতকালকে, আজকেও ছুটি। এটি বাংলাদেশের রাজনীতিতে প্রধান ঘটনা। এই প্রধান ঘটনার ভিতরে পুরো বাংলাদেশ দেখতে চাচ্ছে যে সামরিক বাহিনীর লোকেরা, যাদেরকে এতদিন কিছু করা হয়নি, এতদিন যা কিছু করা হয়েছে সিভিলিয়ানদেরকে মূলত, এবং আরেকটা দিক বৈশিষ্ট্য ছিল যে যতগুলাকে ইউনূস সাহেবের সামনে এসে গেছে না ধরে পারে না এমন ধরনের সিভিলিয়ান, আর আর্মির এরা যারা পরবর্তীকালে ওই 2024 আগস্টের পরে, 1-2 মাস পরে, নভেম্বরের 13 তারিখের পরে যাদের পদোন্নতি হয়েছিল, সেই পদোন্নতির থেকে কেন্দ্র করে পুরানদেরকে বরখাস্ত, পুরান অনেককে যারা সংশ্লিষ্ট এবং মার্কা মারা যাদেরকে বলি আমরা, এমনদেরকে ফোর্সফুলি বরখাস্ত করে দেওয়া হয়েছিল। সো এখন যাদের নামে আইসিটি কোর্টে মামলা দিয়েছে এবার তাজুল, তারা টোটাল 30 জন, তার মধ্যে সম্ভবত 23 জনই একদম সরাসরি এক্স বা উপস্থিত মিলিটারি পার্সন। এদের ভিতরে বোধহয় 4-5 জন এখনো সিটিং বাহিনীর মধ্যে আছে, বাকিরা রিটায়ার্ড ফোর্স অর নর্মাল, শুধু রিটায়ারমেন্ট। এই লোকগুলো আবার তার ফ্যামিলি সহই তারা সেনাবাহিনীর ভিতরেই আছে, ক্যান্টনমেন্টের ভিতরেই আছে, যারা এই তাজুলের মামলায় আসামি। প্রশ্ন উঠেছে এখন চারিদিক থেকে, যত দ্রুত সম্ভব এদেরকে গ্রেপ্তার করতে হবে। একটা ডেট বোধহয় দিয়েছে, সেখানে 20 তারিখ এই মাসের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তারের পদ্ধতি হয় তারা সারেন্ডার করবে, অথবা তাদেরকে সেনাবাহিনীর উচিত হবে ওটা ক্যান্টনমেন্ট থানায়, ফলে ক্যান্টনমেন্ট থানার পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ পুলিশ কর্তাদেরকে নিয়ে সরাসরি তাদের বাসায় গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে জাহাঙ্গীর গেটের বাইরে নিয়ে এসে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেবো। এটা যত তাড়াতাড়ি হবে ততই দেশের জন্য ভালো হবে, এবং একটা অভিযুক্ত আসামি যার নামে ওয়ারেন্ট হয়ে আছে তাকে গ্রেপ্তার করাটা অবিলম্বে করে ফেলা দরকার। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এর ভিতরে সবাই চেষ্টা করছে যে আচ্ছা ওটা আমার না, এটা ওর, এটা আমার দায়িত্ব না। এখনো পর্যন্ত ইউনূস সাহেব এই ব্যাপারে বোবা হয়ে আছেন, তার উপদেষ্টারাও তাদের নিজেদের কাজে ব্যস্ত। পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যদি 3 জনকে ধরি, কেবলমাত্র নাহিদ ইসলাম, এনসিপি নাহিদ ইসলামীকে এই নিয়ে একটা বিবৃতি দিয়ে বলেছে যে যারা যারা এইভাবে অভিযুক্ত তাদেরকে আইনের আওতায় গ্রেপ্তার করা উচিত। বাকি কোনো দল এই নিয়ে কোনো মুখ খুলতেই রাজি হয় নাই। কি জানি বাবা কোথা থেকে কোথায় হাত দিয়ে ফেলে তারা, এই ভয়ে একটা কাজ করেছে। সবাই বেশি জোর দিচ্ছে সভাপতি ওয়াকারের উপরে। ওয়াকারও আসামি, এখনো তার নামে সুনির্দিষ্ট করে ওয়ারেন্ট বের হয় নাই, বের হবে। অলরেডি 3টা মামলা দায়ের করা হয়েছে, যার 2টা প্রথম দিনই বেশি করে এসছে, ফলে বেশি করে প্রচারিত। তৃতীয় একটা হয়েছে আমার জানার মতে, আরো 2টা মামলা পাইপলাইনে আছে, যেটা অচিরে সামনে আসবে। এখন স্বভাবত এগুলো মামলার কারণে ওয়াকার সহ যারা বড় কর্তার সাথে আছে সবার নামে এই মামলাগুলো হবে। এর প্রতি একটা বড় অংশ যারা হম্বিতম্বি করছে, তারা ক্যান্টনমেন্টের ভিতরে একটা মিটিংও করেছে, যাদের বেশিরভাগই ছিল মেজর জেনারেল। আমার তারা বলতে চাচ্ছে যে তারা এ দাবি মানবে না, অনেকটা মামার বাড়ির আবদারের মতন আর কি। ওরা বুঝে না যে যে কোনো আদালত, হাইকোর্টের সমতুল্য আদালত যদি হয় তাহলে আরো মারাত্মক। আইসিটি কোর্টটা একটা হাইকোর্টের সমতুল্য আদালত, উচ্চ আদালত বলতে যেরকমটা বোঝায়। এই আদালতের কোন নির্দেশ বাস্তবায়ন করতে ইউনূস সাহেব তো ইউনূস সাহেব, রাষ্ট্রপতি পর্যন্ত বাধ্য। তাদেরকে, তাদের উপরে যে গ্রেপ্তার, যা আদেশ জারি করবে জাজ,
তা বাস্তবায়ন করতে বাধ্য এক্সিকিউটিভ বডির প্রত্যেকটা অংশ। সম্ভবত তারা সুবিধার চেষ্টা করতেছে কম ঝামেলাতে তাদেরকে গ্রেপ্তার করে সামনে হেফাজতে নিয়ে আসতে, কিন্তু যেটাই হোক মানুষ এর জন্য কিন্তু বিক্ষুব্ধ হবে। অলরেডি আজকের দিনের মধ্যে শুরু হয়ে গেছে, ফেসবুকে জিনিসটা নিয়ে একটা বড় তোলপাড় শুরু হয়েছে। আমার সাজেশন হবে যত দ্রুত সম্ভব এই জিনিসটার বাস্তবায়ন। ওয়াকারের কথা শুনে ওয়াকার এন্ড গঙ্গেরা যে চেষ্টা করছে তাদেরকে ইমিডিয়েটলি খামোশ করে ফেলতে হবে। আমার জানা মতো মিটিং থেকেই তারা কোনো কিছুই জমাতে পারে নাই, কাউকে তাদের পক্ষে আনতে পারে নাই, কারণ সবাই জানে প্রত্যেকের দৌড় কোথায়, শেষ কোথায়। ইতিমধ্যে 1-2 জন পালিয়ে যাওয়ার কথা উঠেছে, ফলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে উঠতেছে। ইভেন সেই পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে 2 জন উপদেষ্টা তাদেরকে সহায়তা করেছে এবং এমন অভিযোগে উঠেছে। সত্য মিথ্যা প্রকাশ করতে হবে, স্পষ্ট হতে হবে। আমার একটা সুনির্দিষ্ট সাজেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে, তারা ইমিডিয়েটলি যত ধরনের চেকপোস্ট আছে, নর্মাল চেকপোস্ট আমাদের রাস্তাগুলো, ন্যাশনাল হাইওয়েতে যতগুলো চেকপোস্ট আছে, ইভেন ঢাকা শহরেও, প্রত্যেকটা চেকপোস্টে সরকারি বেসরকারি নির্বিশেষে যে কোনো যানবাহনকে চেক করা, এই চেক করাটা খুবই জরুরি। কারণ এখন তারা মরিয়া হয়ে পালানোর চেষ্টা করবে। প্রথমে হুমকি দিয়েছে এটা করব সেটা করব, যখন বুঝে গেছে এগুলো তাদের হুমকিতে কোনো কাজ হবে না, তারা অ্যারেস্ট হবেই, তখন তারা পালানোর চেষ্টা করবে, মানে চার্জার মতন পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই জিনিসটা রোধ করতেই হবে আমাদেরকে, এবং সে কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিরাট ভূমিকা আছে। তাদের উচিত হবে এটা তাদের কাজ মনে করে, তাদের কাজ মনে করারও কিছু নেই, এটা তাদেরই কাজ। তারা যেন সমস্ত যতগুলো যানবাহন চেক করার ব্যবস্থা আছে যেসব জায়গায়, অত্যন্ত কঠোরভাবে তাদেরকে যানবাহন চেক করতে হবে। সরকারি গাড়ি হলে তাকে থামাতে হবে, চেক করতে হবে একইভাবে। আমি জানি পুরানো অভ্যাস মতে সরকারি গাড়ি বললে বা কোনো স্টিকার দেখলে তাদেরকে ছেড়ে দেয়, স্যারেরা বিরক্ত হবে। এইসব কথা শোনার সময় এখন নাই। সেই সব গাড়িও, বিশেষ করে সেসব গাড়ি আপনাকে চেক করতে হবে। আপনাদেরকে এই চেক করার জন্য যারা ভিতরে প্যাসেঞ্জার থাক, সে সরকারি কর্মচারীটাই হোক আবার তার কোনো আত্মীয় স্বজন হোক না কেন, আইডি কার্ড চেক করতে হবে। আইডি কার্ড দেখে এবং যতটা সম্ভব তার রেজিস্ট্রি করে অ্যাটলিস্ট তার একটা স্ন্যাপশট নিয়ে রেখে তারপরে তাদেরকে যেতে দিতে হবে। এই জিনিসগুলো কঠোর করাটা এখন খুবই দরকার, নেক্সট অন্তত 2টা সপ্তাহ, সো দ্যাট কোনোভাবেই তারা বাইরে বেরিয়ে ঘোরাফেরা করা বা পালানোর জন্য চেষ্টা করা, বুঝতে পারতেছেন তারা পালাবে, বর্ডারের দিকে দৌড়াবে। তাদের সবার আশ্রয়স্থল তো এই যে তাদের বাপ আছে ইন্ডিয়া, একবার ইন্ডিয়া ঢুকতে পারলেই তারা বেঁচে যাবে বলে তাদের একটা বিশ্বাস আছে। ফলে এই বিশ্বাস ভেঙে চুরে তছনছ করে দিতে হবে, আর যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করতে হবে, একদম ফিজিক্যালি পুলিশের হাতে, পুলিশের কাস্টডিতে আমরা তাদেরকে দেখতে চাই। এটা যদি না পারে, এখনো এগুলো নিয়ে ইউনূস সরকারের দিক থেকে কোনো ধরনের বক্তব্য বিবৃতি নাই। আমরা আশা করব এই ব্যাপারে তারা তাদের কাজ, তাদের করণীয় যেটা আছে তা নিয়ে যে তারা খুবই সতর্কভাবে কাজ করতেছে, সক্রিয় তারা, এই বিষয়ে তাদের বক্তব্য আমরা দেখতে চাই। না হলে পাবলিকের ভিতরে অসন্তোষ উঠে তারা যদি একবার রাস্তায় বেরিয়ে পড়ে, এইটা কন্ট্রোলের ক্ষমতা ইউনূস সাহেবের থাকবে না, আগেই বলে দিচ্ছি। এইটা বললে হবে না বিশৃঙ্খলা হয়েছে, মব হয়েছে, এলে কিচ্ছু বলেই থামানো যাবে না। মনে রাখতে হবে এগুলো প্রত্যেকে গুম খুমের আসামি, আয়নাঘরের আসামি। কতজনকে যে তারা কি করছে তার তো কোনো তা নেই। 1850টা নালিশ এসছে গুম কমিশনের কাছে, ফলে বুঝতে পারতেছেন এটা কি। একদিকে এটা বিস্মিত হওয়ার কথা বললেন, পলিটিক্যাল পার্টিগুলো এরকম করেছে। আর একটা বিস্মিত হয়েছি আমি, প্রথম দিন যখন মামলাটা দায়ের হয়েছে আইসিটি কোর্টে, সেখানে উপস্থিত হতে দেখেছি আমরা হুমাম কাদের, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফ্যামিলির ছেলে, তারা উপস্থিত ছিল। আর উপস্থিত ছিল জামাতে মীর কাসেম আলীর ফ্যামিলি। এটা খুবই একটা অদ্ভুত কাণ্ড যে মীর কাসেম আলী তো ফাঁসি দিয়ে দিচ্ছেন আপনারা, অথচ তার 2 ছেলে, ব্রিগেডিয়ার ছেলেটা এবং যে ব্যারিস্টার, দুজনকে আপনার আদালতে নিয়ে গেছে, এই গুম খুনের আশ্রমে নিয়ে আটকে রাখছিলেন। তাহলে কিসের লোমহর্ষ ঘটনা, তারাও উপস্থিত ছিল। এই ধরনের কিছু ফ্যামিলি উপস্থিত ছিল, অবশ্য সাথে কিছু লোক উপস্থিত ছিল যারা কেউই গুম খুনের মামলার দায়ের করে কেউ। অনেকটা সালাউদ্দিন কাদের, সালাউদ্দিন
বিএনপি সালাউদ্দিনের মতন আর কি, গুম হয়েছেন ঠিকই, দাবি করেছেন ঠিকই, বাস্তব তো তাই, কিন্তু দেশে ফিরে এসে চুপচাপ আছেন, এড়াই চলছেন, উল্টা ইন্ডিয়ান দালালি করতেছেন। এবং যারা ঠিক গুমের আসামি না বা গুমের ভুক্তভোগী না, সেনাবাহিনীর লোক, সেনাবাহিনীতে তাদের নামের শেষে একটা বরখাস্ত লিখে বিদায় করে দিয়েছে, তারাও সেখানে উপস্থিত ছিল। হোয়াট এভার কেসটা যাই হোক, তারা উপস্থিত ছিল, এটা একটা ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট ঘটনা। কিন্তু যারা অন্য আর যারা সিভিলিয়ান পলিটিক্যাল পার্টি করতো, সেই জন্য তাদেরকে গুম করা হয়েছে, যাদেরকে আমরা প্রায় দেখি মানবাধিকার দিবসে বা গুম বিরোধী দিবসে, তারা কেউ কিন্তু এখন পর্যন্ত কোনো হাজিরা দেন নাই, কোনো স্টেটমেন্ট দেন নাই, কোনো সমাবেশ পাবলিক অ্যাপিয়ারেন্সে আসে নাই। এটা আমার কাছে একটা বিস্ময়কর ঘটনা। তারা কি পছন্দ করছেন না? আই ডোন্ট নো। আমার এক্সপেকটেশন তো যে তারা এই ব্যাপারে হাজির থাকতেন, ভালো হতো জিনিসটা। কেন হয় নাই তারাই বলতে পারবে, আমরা ওয়েট করব, দেখব। তাদের কি কোনো উপদেষ্টাদের কেউ সহায়তা করতেছে যাতে না যায়? আমি জানি না, সবই আমার মাথায় প্রশ্ন এসেছে তাই বলি। মূল বিষয় হচ্ছে অবিলম্বে যে গ্রেপ্তার আদেশ বের হয়েছে, সেই আদেশ অনুযায়ী সরকার, ইউনূস সরকারের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করে হেফাজতে নিতে হবে ইমিডিয়েটলি। এটাই প্রধান দাবি। এটা না হলে দিনকে দিন পরিস্থিতি এমন জায়গায় চলে যাবে, সেটা কারোই আর হেফাজত করার থাকবে না। এরকম পরিস্থিতি হওয়ার আগেই যার যার দায়িত্ব আছে, ইউনূস সাহেব সহ সবাই নিজের নিজের দায়িত্ব মানবেন, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা এটা শুনতে চাই না অমুকের জন্য, তমুকের জন্য, অমুকের ভুলের জন্য অমুকে উনি অমুক বর্ডার দিয়ে পাচ্ছেন, এগুলো আমরা শুনতে চাই না, এগুলো অনেক শুনছি। এখন থেকে যার জন্য একটা হবে তাদেরকে দায়িত্ব নিতে হবে। ফলে আশা করব প্রধান কাজ যেটা, যারা যাদের আসামি হিসেবে নাম ডিক্লেয়ার হয়ে গেছে তাদেরকে হেফাজতে নেওয়া। এটাকে আপনি যদি মনে করেন ওয়ার্নিং, তো ওয়ার্নিং। যদি মনে করেন আপনাদের ভালোর জন্যই বলছি আমি, তাহলে তাই। মামলা আরো দুটো আসছে, কালকে থেকে আবার শুরু হবে আদালত। আশা করি সেখানেও আর দুটো মামলা দায়ের হয়ে যাবে। ফলে প্রত্যেকের যা যা সাংবিধানিক অফিসিয়াল দায়িত্ব তা পালনের সচেষ্ট হন। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।